বর্ষপণ্যের সুফল পেতে রপ্তানি প্রণোদনা চান পেপার অ্যান্ড প্যাকেজিং উদ্যোক্তারা। বাজেটে বিশেষ নীতি কৌশলের পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা জানাতে অপারগ ইপিবি। আবারও পতনের মুখে ঢাকার পুঁজিবাজার। দাম বৃদ্ধির তালিকায় দাপট বেড়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। ২১ খাতের মধ্যে গড় লেনদেন কমেছে ১৭টিতে। ছুটির দিনে সকাল থেকে সরগরম বাণিজ্য মেলা প্রাঙ্গণ। দিনব্যাপী জমজমাট বেচাকেনার প্রত্যাশা। ক্রেতা টানতে বাড়ছে মূল্য ছাড় সহ নানা অফার। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে বাড়ছে সবজি চাষ। তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। ফলন বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতার দাবি চাষিদের। পাশে থাকার আশ্বাস। এবং অবসান হচ্ছে ২৫০ বছরের ইতিহাস। শেষ কৃষ্ণ কয়লা খনি বন্ধ করছে চেক প্রজাতন্ত্র। অন্য কাজের সন্ধানে শ্রমিকরা। আগামী ২০ বছর খনি থেকে নির্গত মিথেনে হবে বিদ্যুৎ উৎপাদন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণার সুফল পেতে সরাসরি রফতানিতে প্রণোদনা চান উদ্যোক্তারা। এজন্য জাতীয় বাজেটে বিশেষ নীতি কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও বর্ষপণ্য নিয়ে পরিকল্পনা জানাতে অপারগতা প্রকাশ করেছে ইপিবি। ইয়ানুস সিফাতের রিপোর্ট। ২০২৬ সালের জন্য যে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে, সে পণ্যের আসলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারের আকার কত? সরকারি বেসরকারি কোনো সংস্থা সংগঠনের কাছে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে রয়েছে পেপার অ্যান্ড পেপার প্রোডাক্টসের হিসাব। এখানে রফতানি আয় ২০২২-২৩ অর্থ বছরে হয় ২২,৯৮,০০,০০,০০০ ক্রমাগত বেড়ে ২০২৪-২৫-এ দাঁড়িয়েছে ২৮,৫৮,০০,০০,০০ আর চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে এ খাতের রফতানি আয় হয়েছে ১৩,৬৫,০০,০০,০০। আবার গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের বিশ্ববাজারের আকার $৭০০ বিলিয়ন বেশি। ব্লুমবার্গের এই তথ্যের বিপরীতে বিজিএপিএম এর দাবি, এ খাতে $১ কোটি প্রত্যক্ষ আর পরোক্ষ মিলিয়ে বাংলাদেশি পণ্যের রফতানি আয় মোটে $৭.৫ বিলিয়ন কম। সম্ভাবনার এই বিশাল বাজার ধরতে বর্ষপণ্যের স্বীকৃতি পাওয়া পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে এগিয়ে নিতে সরাসরি রফতানিতে প্রণোদনা দেওয়া সহ বিভিন্ন নীতি সহায়তা চান তৈরি পোশাক শিল্পের ব্যাকবন খ্যাত এই শিল্পের উদ্যোক্তারা। প্যাকেজিং ইনস্টিটিউট এবং লো ফাইন্যান্স আপনার ইন্টারেস্ট এবং বিশ্বের যে বায়ারগুলো আছে তাদের সাথে দেশের আপনার মেলবন্ধন, আপনার উৎপাদনকারী এবং দেশের ক্রেতা বিক্রেতা এদের ক্ষেত্রে যদি করা যায়, নীতি সহায়তা পাওয়া যায়, তাহলে আপনার এই সেক্টর ভালো করবে। পণ্যের মান বাড়ানো, ব্র্যান্ডিংয়ে জোর দিয়ে ক্রেতা টানতে জাতীয় বাজেটে টানা কয়েক বছর বিশেষ নীতি কৌশল নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সাবসিকুয়েন্টলি পরপর ৩-৪ বছর ধরে যে আমরা যে সমস্ত পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করব, প্রত্যেকটার জন্য যেন আমরা ডেডিকেটেড একটা ফিসক্যাল পলিসির মেজার এখানে আমরা নেই। সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করার জন্য আমরা যদি একটা তহবিল গড়ে তুলি, তাহলে সেক্ষেত্রে এটা কাজ করবে। এবছরের বর্ষপণ্য ঘিরে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবিতে কয়েক দফা যোগাযোগ করলেও মেলেনি কোনো উত্তর। উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দেশে বিদেশে বাজার সম্প্রসারণে এবছর পেপার ও প্যাকেজিং পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। খাতটি বেশ বড়, কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হওয়ায় এতদিন নীতি কৌশল সাজানোর সময় কিছুটা পিছিয়ে ছিলেন এ খাতের উদ্যোক্তারা। এবার তাদের এগিয়ে নিতে তৎপর হবে সরকার, যার সুফল পাবে দেশের অর্থনীতি। এমনটাই প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। ইয়ানুস সিফাত, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। আবারও পতনের মুখে ঢাকার পুঁজিবাজার। দাম বৃদ্ধির তালিকায় দাপট বেড়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। ২১ খাতের মধ্যে গড় লেনদেন কমেছে ১৭টিতে। সপ্তাহ ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে ২৭ পয়েন্ট যোগ করে নতুন বছর শুরুর পরের সপ্তাহে আরও প্রায় ৮৮ পয়েন্ট যুক্ত হয় ডিএসই এক্স ইন্ডেক্সে। তবে গেল সপ্তাহে আবার পতনে পড়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে ৩৯ পয়েন্টের বেশি। সূচকের পতন হলেও সাপ্তাহিক হিসাবে ধারাবাহিকভাবে বেড়ে বাজার মূলধন ঠেকেছে প্রায় ৬,৮৪,৪৪১ কোটি টাকায়। বাজার মূলধন বাড়লেও তালিকাভুক্ত ২১ খাতের কোম্পানির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, ওষুধ, টেক্সটাইল সহ ১৭টিতেই। তবে বিনিয়োগ টেনেছে বিমা খাতের কোম্পানি, যেখানে গেল সপ্তাহে ২০ খাতেই বেড়েছিল দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় আবার দাপটে ফিরেছে জেড ক্যাটাগরির কোম্পানি। গেল সপ্তাহে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৬টি, যেখানে আগের সপ্তাহে ছিল মাত্র একটি সবচেয়ে বাজে খ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি। এর আগের সপ্তাহে ১০টির মধ্যে ছিল ৮টি।
এ অবস্থায় সরকারি হিসাব সংরক্ষণকারী সংস্থা সিডিবিএল বলছে, গেল সপ্তাহে পুঁজিবাজারে বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চলছে দেশের বৃহত্তম পোশাক প্রযুক্তি প্রদর্শনী বাংলাদেশ ও গ্যাপ এক্সপো 2026। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অন্তর আসেন, সরাসরি যাচ্ছি সেখানে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আয়োজিত হয়েছে জিটিবি ও গ্যাপ এক্সপো 2026। তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি ও প্যাকেজিং পণ্য নিয়ে রাজধানীতে শুরু হওয়া গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশ ও গ্যাপ এক্সপো 2026-এর আজ কিন্তু চতুর্থ ও শেষ দিন। আমি এখন আছি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়েছে এই প্রদর্শনী। 20,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আয়োজিত এই প্রদর্শনীতে কিন্তু প্রায় 350টির মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 1,500-এর মতো স্টল কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কিন্তু 450টিরও বেশি ব্র্যান্ডের পণ্য কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। গার্মেন্টস মেশিনারি, যন্ত্রাংশ, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং, ইয়ার্ন ও ফেব্রিক এক ছাদের নিচে কিন্তু প্রদর্শিত হওয়ায় এটিকে দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে এখন। এখানে কিন্তু শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কিন্তু এসেছেন। তারা কিন্তু সরাসরি নতুন প্রযুক্তি, এরপর মেশিনারি ও যে পণ্য পর্যবেক্ষণের যে সুযোগ পাচ্ছেন এটাতে কিন্তু তারা বেশ খুশি। সেই সঙ্গে কিন্তু তারা এখানে যারা সাপ্লায়ার আছেন, যারা সরবরাহকারীরা আছেন, তাদের সঙ্গেও কিন্তু সরাসরি তারা যে সকল উদ্যোক্তারা আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা কিন্তু কথা বলতে পারছেন। এতে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এখন তারা সরাসরি কিন্তু তাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে আসতে পারছেন এই পণ্যগুলো নিয়ে। আজ কিন্তু এই প্রদর্শনীর চতুর্থ এবং শেষ দিন। এই সকাল 10টা থেকে শুরু হয় প্রদর্শনী, কিন্তু চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই ছিল আমার কাছে এই প্রদর্শনী থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণার প্রতিবেদনটি দেখছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিজেপিএমই এর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী। জনাব রাফেজ আলম চৌধুরী, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে। এই বিষয়টির সুফলের দিকটিকে আপনারা কিভাবে পরামর্শ দিবেন? জি, পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণার পেছনে যে সুফলগুলো আছে, এই দিকগুলোকে আপনি কিভাবে পরামর্শ দিবেন? আসলে প্রথমে আমরা বর্তমান বাণিজ্য উপদেষ্টাকে এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি পেপার প্যাকেজিং পণ্যকে আমাদের এই ডিক্লারেশনটা দেওয়ার জন্য। তো আমরা আসলে যে বিষয়গুলো এখানে অত্যন্ত প্রয়োজনীয়, আপনারা জানেন হয়তো যে বৈশ্বিক যে বাজার, গ্লোবাল মার্কেটে প্রায় $1.4 ট্রিলিয়ন প্যাকেজিং এর টোটাল মার্কেটটা। তো আমরা আসলে খুব সামান্য অংশই এখানে নিয়ে কাজ করছি, এবং অ্যানুয়াল কম্পাউন্ড রেট সেটা প্রায় 3.5%। তো এই জায়গাটায় বিশেষ করে ই কমার্সের জন্য এই প্রায় দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই এটার প্রয়োজনীয়তা বাড়ছে, এবং আমাদের এর জন্য যে প্রয়োজনগুলো সরকারের কাছ থেকে, সেটা হলো একটা অত্যন্ত আধুনিক ইনস্টিটিউট তৈরি করবার অতি সত্বর প্রয়োজন। এবং এর জন্য আমরা বেশ কিছু আগেই আমরা একটি পূর্বাচলে একটা জায়গা বরাদ্দ নিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আমরা রাজুক থেকে সেটার এখনো বরাদ্দ পাইনি। যদি আমরা সেটা সময় মতো পেতাম, বাই দিস টাইম একটা ইনস্টিটিউট হতো, কারণ এখানে প্রতিনিয়ত ডিজাইন চেঞ্জ হয়, র মেটেরিয়াল আপডেট করতে হয়, এবং র মেটেরিয়াল বিভিন্ন টাইপের রিসাইকেল এবং সাস্টেইনেবল আমাদের একটা প্যাকেজিং তৈরি করবার জন্য যা প্রয়োজন, সে ডিজাইন এবং সে মান তৈরি করবার জন্য ইনস্টিটিউট এবং দক্ষ লোকবলের প্রয়োজন, যা কিনা এই ইনস্টিটিউট হলে পরে আমরা সেই ধরনের
ট্রেনিং এবং সে ধরনের সিলেবাস আমরা ইনকর্পোরেট করে তাদেরকে দক্ষ করতে পারতাম। দ্বিতীয়ত, আমাদের এই জিনিসটাকে ডাইভার্সিফাইড প্রোডাক্ট হিসাবে বাইরের এক্সপোর্টের যথেষ্ট সম্ভাবনা, যেহেতু আপনি ইতিমধ্যেই জেনেছেন আমরা খুব সামান্য অংশই এখানে আমরা প্রডিউস করছি, যা বৈশ্বিক বাজারে এক্সপোর্ট করবার একটা বিরাট সম্ভাবনা সেখানে রয়ে গেছে, এবং যার জন্য এখানে আমরা মনে করি সরকার যদি এটাকে নতুন প্রোডাক্ট এবং ভালো এটাকে যদি আমাদেরকে উৎসাহিত করতে হয় এবং এটাকে আরো এক্সপেডাইট করতে হয়, তাহলে ক্যাশ ইনসেন্টিভ আমাদেরকে এখানে দেওয়া প্রয়োজন। এবং সবচেয়ে বড় আরো প্রয়োজন যেগুলো গুড গভর্নেন্সের, এবং এখানে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি, সেই যে সংস্থাগুলোর সাথে আমাদের প্রতিনিয়ত কাজ হয় সরকারি দপ্তরের সাথে, সে জায়গাগুলিকে আরো সহজীকরণ করা অতি প্রয়োজনীয়। তো এইভাবে আমার বিশ্বাস যে আমরা অতি সত্বর এটাকে গার্মেন্টস এর সমপর্যায়ের একটি এক্সপোর্টে উন্নত করা সম্ভব, এবং এই যে প্যাকেজিং এবং অ্যাক্সেসরিজ যে খাতটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, এখানে প্লাস্টিক, পেপার, সব ধরনের প্যাকেজিং পণ্যই এখানে উৎপাদন আসলে হয়ে থাকে। তো এখানে আমরা এটার জন্য আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে যে দপ্তরগুলো রয়েছে তাদের সর্বাঙ্গীন সহযোগিতা, ব্যাংকিং খাতে একটি বিশেষ প্রয়োজনীয়তা, কারণ টেকনোলজি, উন্নত প্রযুক্তি এবং যেখানে আমাদেরকে মেশিনের মাধ্যমেই যেগুলোকে আমাদের উৎপাদন বাড়াতে হবে, সেই জায়গাটায় ব্যাংকিং ফ্যাসিলিটিসটাও আমাদেরকে লো কস্ট অফ ফান্ডে আমাদের ফান্ডিং করতে হবে, এবং এই জায়গাটা যেরকম ভাবে লক্ষ্য দিতে হবে, ঠিক সেরকম ভাবে পরিবেশ বান্ধব কারখানা তৈরি করবার জন্য আমাদের সরকারি দপ্তর থেকে সেই ধরনের সহযোগিতাগুলি আমরা সবসময় আশা আমরা করে আশা থাকি। রাখি যে বর্ষপণ্য হিসেবে পেপার অ্যান্ড প্যাকেজিং আমাদের অনেকটুকু সুফল বয়ে আনবে। পেপার অ্যান্ড প্যাকেজিং নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিজিএপিএম এর সাবেক সভাপতি জনাব রাফেজ আলম চৌধুরী। বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরা ভোমরা বন্দরে আমদানি রপ্তানি কোনোভাবেই বাড়ছে না, এতে রাজস্ব আদায়ে যেমন কমে আসছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে ভোমরা বন্দরের সহকর্মী মমতাজ আহমেদ বাপির কাছে। বাপি, আর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটা কমে এসেছে। এই কমার পিছনেই আমদানিকারকরা বলছে যে এখানে কোনো আমদানি পণ্য সেভাবে আসছে না, আর এলসি কম হওয়াতেই এখানে আমদানি হার কমে গেছে। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আবু মুসা আমাদেরকে জানিয়েছে যে এই আমদানি রপ্তানি কমে যাওয়ায় কমেছে ভোমরা বন্দরের রাজস্ব। এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা কাস্টমস কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। আমরা কাস্টম কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে গত 6 মাসে তাদের টার্গেট ছিল 744 কোটি টাকা, সেখানে আদায় হয়েছে 600 কোটি টাকা। তার মানে তারা বলতে চায় প্রায় 150 কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। আর এখানে বন্দরে যে রাজস্ব আদায় কম, আমদানি রপ্তানি কম হওয়ার কারণে স্থানীয় যে ভোমরা বন্দর কেন্দ্রিক সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা বড় মানবতার জীবনযাপন করছে বলে আমাদেরকে জানিয়েছে। তাদের এখন ঠিক মতো কাজ হয় না, তারা আয় করতে না পারার কারণে সাংসারিকভাবেই তাদের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তারা অনেকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা বারবার তাগিদ দিচ্ছে যে ভোমরা বন্দরের দিকে যাতে উন্নয়ন কাজ এগিয়ে যায়, এবং উন্নয়নের সাথে সাথে যদি রাজস্ব বাড়ার দিকে সরকার নজর দেয় তাহলে গাড়ির সংখ্যা বাড়বে তাদের কাজের সংখ্যা। এই কাজের সংখ্যা বাড়লেই তাদের মানবতার জীবনযাপন থেকে বেরিয়ে আসতে পারবে বলে শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ভোমরা বন্দরের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়। দেখছেন এই সময়ের বাণিজ্য।
15তম দিনের মতো চলছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। তোফাজ্জল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে ছুটির দিনের লোকসমাগম কিছুটা বেশি অন্য দিনের তুলনায়, এবং ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বাড়ার কারণে দোকানিরাও আশা করছেন বেচা বিক্রি আজকে একটু বেশি হবে অন্য দিনের তুলনায়। একই সঙ্গে ছুটির দিন হওয়াতে সকাল 10টায় যখন মেলার গেট ওপেন করা হয় তারপর থেকে বাড়তে থাকে মানুষের সংখ্যা, যেটা আমরা অন্য কর্মদিবসগুলোতে এতটা বেশি লোকসমাগম চোখে পড়েনি। এবং আপনি দেখতে পাচ্ছেন সকাল 10টায় মেলার গেট ওপেন করা হয়েছে এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই মানুষ কিন্তু অনেক বেশি প্রবেশ করেছে, যেটা অন্য দিনগুলোতে দেখা যায় না। এবং মেলাতে দেশি বিদেশি স্টল তো আছে এবং নান্দনিক পণ্যের প্রদর্শনী রয়েছে। বিশেষ করে তুরস্কের কিছু স্টল রয়েছে, যে স্টলগুলোতে তুরস্কের ঐতিহ্যবাহী পণ্যের পসরা বসানো হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত তৈজসপত্র, যেমন রান্নাঘরের অনেক জিনিসপত্র মেলাতে এবার প্রচুর পরিমাণে প্রদর্শন করা হচ্ছে। সেখান থেকে সাধারণ মানুষ ওই পণ্যগুলো কিনছেন, অনেকে পণ্য দেখছেন, অনেকেই আবার বাসা বাড়ির জন্য এবং অনেকে নতুন করে সংসার শুরু করার জন্য যে জিনিসপত্র প্রয়োজন হয় সেই জিনিসপত্রগুলো কিন্তু মেলা থেকে সাশ্রয়ী দামে অনেকে কিনতে পারছেন বলে দাবি করছেন। আবার অন্যান্য পণ্যের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে বিদেশি পণ্য এবং পোশাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেলাতে পণ্যের দাম অনেকটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এছাড়াও মেলাতে শিশুদের জন্য পার্ক রয়েছে এবং এবারের মেলাতে আপনি জানেন বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে। সেটিকে সামনে রেখেও মেলার বিশেষ কিছু প্রস্তুতি রয়েছে এবং এই পণ্যটিকে আন্তর্জাতিকভাবে এবং স্থানীয়ভাবে পরিচিত করানোর জন্য সরকারের কিছু প্রচারণা এবং প্রস্তুতির বিষয় দেখা গেছে। এছাড়াও এবারের মেলায় তৈরি পোশাকের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় ব্লেজার, ছেলেদের ব্লেজার এবং মেয়েদের বিশেষ ডিজাইনের এবং পণ্য দ্রব্যের কিন্তু প্রদর্শনী হচ্ছে। এছাড়াও মেলাতে কারাপণ্যের প্রদর্শনী হচ্ছে, এসএমই খাতের বেশ কিছু স্টল রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্পের স্টল রয়েছে। সেই স্টলগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দেশে উৎপাদিত পণ্য এবং বিশেষ করে নারীদের উৎপাদিত পণ্যগুলোর প্রদর্শন হচ্ছে এবং সেগুলো ভালোই সাড়া মিলছে। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেখছেন এই সময়ের বাণিজ্য। পার্বত্য এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খাগড়াছড়ি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট চালু করা হয়। তবে কিছুদিন চলার পর নিজেই প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়ে। কর্তৃপক্ষ বলছে, যোগাযোগ ব্যবস্থা ও ছাত্রাবাসের অভাবে পার্বত্য জেলার একমাত্র টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের জীবনমুখী শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ব্যবহারিক ক্লাসের কম্পিউটার পড়ে আছে অযত্নে আর অবহেলায়, বেঞ্চে যত্রতত্র পড়ে আছে বই খাতা। এই চিত্র খাগড়াছড়ি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের। শুরুতে প্রতিষ্ঠানটির কার্যক্রম চললেও এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের বেহাল অবস্থার কারণে ডাইং, এপারেল, নিটিং, উইনিং এই 4টি ট্রেড চালু রয়েছে। 4টি ট্রেডে 120 জনের আসনের বিপরীতে নিয়মিত ও অনিয়মিত মিলে ছাত্র সংখ্যা 45 জন। 9 জন শিক্ষক খাতা কলমে লেখা থাকলেও আছে 4 জন। অফিস স্টাফের 5 জনের বিপরীতে রয়েছে 2 জন। ফলে যন্ত্রাংশগুলো অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি একটা হোস্টেল থাকতো আমাদের জন্য খুব ভালো হতো, বিকজ আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, আমাদের জন্য এটা অনেক সমস্যা হয়ে ওঠে। এখানে অনেক শিক্ষকের সংকট। আমাদের স্কুলে যদি শিক্ষক থাকতো তাহলে আমাদের স্কুলটা আরো একটু উন্নতি হইতো। আমাদের এখানে ছাত্রছাত্রীর সংকট আছে, অনেকজনে জানে না, এটা আমাদের পাবলিসিটি করার দরকার আছে। প্রতিষ্ঠানটিতে ছাত্রাবাস না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র হওয়ায় আশপাশের এলাকায় বাসা ভাড়া করে থাকা সম্ভব না হওয়ায় অনেকেই মাঝপথে ঝরে পড়ছে বলে জানান শিক্ষকরা। এখানে অনেক সমস্যা আছে, শিক্ষক সংকট আছে এবং এখন যদি শিক্ষক পূরণ হয় বা থাকে, আমাদের একটা
সুবিধা হবে এবং এগুলি আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে অবশ্যই জানানো হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক হোস্টেল নির্মাণ, শিক্ষক ও কর্মচারীর সংকট বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী ভর্তির জন্য অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক। পোস্টারিং করতেছি, প্রত্যন্ত অঞ্চলে গিয়েও মাইকিং করতেছি, ফেস্টুন করতেছি, তারপর আমরা জায়গায় জায়গায় ব্যানার টানিয়েছি এবং প্রতিদিনই ঘরে ঘরে প্রচারণায় আমরা যাচ্ছি, টিচার সহ আমি সহ যাচ্ছি এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা নিচ্ছি। 2001 সালে শহরের শালবন এলাকায় 2 একর জমির উপর খাগড়াছড়ি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে বাড়ছে সবজি চাষ। পারিবারিক চাহিদা মেটাতে গড়ে তোলা ক্ষেতের শাকসবজি ও ফল বিক্রি হয় স্থানীয় বাজারেও। এতে তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। ফলন বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা চান তারা। খাগড়াছড়ি শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চেঙ্গি নদী। বর্ষায় এই খরস্রোতা, শুষ্ক মৌসুমে শান্ত। তাইতো জেলার পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত নদীর দুই তীরের বাসিন্দা পাড় ঘেঁষে গড়ে তোলেন শাকসবজি ক্ষেত। এসব শাকসবজি সহ উৎপাদিত ফসল পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করেন তারা। নিত্য প্রয়োজনীয় যা লাগে আমাদের কাঁচামরিচ থেকে বেগুন, ভুট্টো, তারপরে আলু, আরো বিভিন্ন রকমের শাক আমরা উৎপাদন করেছি এখানে। পুঁজিটা আমরা এখানে যে ব্যবহার করি সেই পুঁজি দিয়ে এতগুলি সবজি কিনতে পাওয়া সম্ভব না। চাষাবাদে জড়িত শুধু কৃষকই নয়, চাকুরিজীবী ও শিক্ষিত যুবকরাও। কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত সহায়তা পেলে চেঙ্গি নদীর পাড়ে আরো ভালো ফলন সম্ভব বলে মনে করেন তারা। 3 বছর হলো এখানে চাষ করতেছি। কৃষি অফিস থেকে কোনোবার তদারকিও করলো না। যদি তদারকি করতো এবং তারা যদি আমাদেরকে যদি সুপরামর্শ দিত, হয়তো আমরা আরো অনেক ভালো ফলন উৎপাদন করতে পারতাম। স্থানীয় কৃষি বিভাগ বলছে, চেঙ্গি তীরবর্তী এলাকাগুলোর কৃষকদের তালিকা করে তাদের পরামর্শ ও প্রণোদনার আওতায় আনা গেলে আরো এগিয়ে যাবে জেলার কৃষি খাত। কৃষকদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন প্রণোদনা থাকে ওনাদেরকে দিয়ে আসতেছি এবং আমরা আমাদের যে যাদের মাঠের আমাদের কর্মকর্তা আছেন, উপশহরের কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তাদের পাশে থাকেন, বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ির পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত প্রায় 60 কিলোমিটার জুড়ে চেঙ্গি নদীর এই পাড়ে বর্ষায় জমা পলিমাটিতে কৃষিকাজ করে স্বাবলম্বী হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাণিজ্য। ডেল্টা হাসপাতাল লিমিটেডের 39তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালটির চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল জলিল মিয়া, পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ার হোল্ডাররা। সভায় প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম, অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরা হয়। শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে 2024-25 অর্থ বছরের জন্য 20% নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিশ্ববাজারে সয়াবিন বীজ, সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী। চাহিদা বাড়ায় চড়েছে পাম তেলের দামও। সরবরাহের বিপরীতে চাহিদা বাড়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সয়াবিন বীজের দাম। শুক্রবার প্রতি বুশেলের দাম 0.45% বেড়ে বিক্রি হয়েছে $10.57। যদিও সপ্তাহ ব্যবধানে 0.45% আর মাস ব্যবধানে দাম কমেছে 0.05%। দরপতনের সুযোগে বিনিয়োগকারীদের অতিরিক্ত মজুদে আবারও বেড়েছে পাম তেলের দাম। প্রতি টনের দাম 1.95% বেড়ে বিক্রি হয়েছে $1003। সপ্তাহ ব্যবধানে 0.82% আর মাস ব্যবধানে বেড়েছে 2.67%। কৃষ্ণ সাগর দিয়ে সরবরাহ সংকটের পাশাপাশি চাহিদা বাড়ায় বাড়ছে সূর্যমুখী তেলের দামও। প্রতি 10 কেজির দাম 0.64% বেড়ে $6.78 দাঁড়িয়েছে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 3.19% আর এক মাসের ব্যবধানে দাম বেড়েছে 6.35%। গেল এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ক্যানোলা। প্রতি টনের দাম 0.80% বেড়ে দাঁড়িয়েছে $859.26। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 2.53% আর মাস ব্যবধানে 7.17%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। অবশেষে অবসান হচ্ছে দীর্ঘ 250 বছরের এক সোনালী অধ্যায়ের। বন্ধ হয়ে যাচ্ছে চেক প্রজাতন্ত্রের শেষ কৃষ্ণ কয়লা বা ব্ল্যাক কোল খনি।
ইউরোপের জ্বালানি নীতিতে বড় পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় কয়লার ব্যবহার কমিয়ে আনায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েক হাজার খনি শ্রমিক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্য ইউরোপের চেক সাইলেসিয়া এই পাহাড়ের 1 কিলোমিটার নিচে দিনরাত চলে খনি শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রম। দীর্ঘ 250 বছর ধরে যে অঞ্চলটি ছিল ইউরোপের শিল্প বিপ্লবের প্রাণকেন্দ্র, সেখানেই এখন নামছে নিস্তব্ধতা। চলতি জানুয়ারি মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে ওস্ট্রাভা অঞ্চলের শেষ ব্ল্যাক কোল শ্যাফট। বিশ্ববাজারে কয়লার দাম কমে যাওয়া এবং উত্তোলন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ওকেডি। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জ্বালানি সংকটের কারণে খনিটির মেয়াদ 3 বছর বাড়ানো হলেও এবার বেজেছে বিদায়ের শেষ সুর। খনিটি বন্ধ হয়ে যাওয়া সত্যি কষ্টের। কাজটা কঠিন হলেও আমি এটা অনেক পছন্দ করতাম। এখানকার যন্ত্রপাতি আর এই পরিবেশ খুব মিস করব। একসময় বলা হতো আমি খনি শ্রমিক, আমার চেয়ে বড় আর কে। এটি কেবল টাকার জন্য ছিল না, এটি ছিল আমাদের গর্ব। একটা সময় এই খনিগুলোকে ঘিরেই ছিল স্থানীয়দের জীবন জীবিকা। 80-এর দশকে এখানে কাজ করতেন প্রায় 1 লাখ মানুষ। বর্তমানে যা কমে দাঁড়িয়েছে মাত্র 2300-তে। নতুন করে ছাঁটাই তালিকায় আরও 1500 শ্রমিক। তবে খনি শ্রমিকদের পুনর্বাসনে $90 কোটি বেশি অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই অঞ্চলের সর্বশেষ কৃষ্ণ কয়লা খনিটি চলতি বছরই বন্ধ হতে যাচ্ছে। মূলত 90 দশকের শুরুতে যে শিল্প সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল, এটি তারই চূড়ান্ত সমাপ্তি। কয়লা খনি বন্ধ হলেও থেমে থাকছে না কোম্পানিটি। পুরনো খনি থেকে নির্গত মিথেন গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এবং সেখানে ডাটা সেন্টার ও ব্যাটারি পার্ক তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। খনি বন্ধ হওয়ার পরও আগামী 20 বছর গ্যাস নির্গত হতে থাকবে। আমরা একটি কো জেনারেশন ইউনিটের মাধ্যমে এই গ্যাস পুড়িয়ে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। চেক প্রজাতন্ত্র কয়লা থেকে মুখ ফিরিয়ে নিলেও প্রতিবেশী পোল্যান্ডে এখনও 70,000 শ্রমিক এই পেশায় যুক্ত। দেশটিতে 2049 সাল পর্যন্ত কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একসময়ের কালো সোনা খ্যাত এই শিল্প চেক প্রজাতন্ত্র থেকে হারিয়ে গেলেও আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন করে ফেরার স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্ষপণ্যের সুফল পেতে রপ্তানি প্রণোদনা চান পেপার অ্যান্ড প্যাকেজিং উদ্যোক্তারা। বাজেটে বিশেষ নীতি কৌশলের পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা জানাতে অপারগ ইপিবি। আবারও পতনের মুখে ঢাকার পুঁজিবাজার। দাম বৃদ্ধির তালিকায় দাপট বেড়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। 21 খাতের মধ্যে গড় লেনদেন কমেছে 17টিতে। এবং ছুটির দিনে সকাল থেকে সরগরম বাণিজ্য মেলা প্রাঙ্গণ। দিনব্যাপী জমজমাট বেচাকেনার প্রত্যাশা। ক্রেতা টানতে বাড়ছে মূল্য ছাড় সহ নানা অফার। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।